অনেক সময়ই মানুষ এমন অনেক কাজ করে ফেলে যে কাজটা সেই সময় সে হয়তো ঝোঁকের বশেই করে, অত কিছু ভাবে না। কিন্তু একটা ছোট্ট ভুল মানুষের জীবনকে কিন্তু একদম তছনছ করে দিতে পারে, এবং সেটা যে শুধুমাত্র তার জীবনকে নষ্ট করে তা কিন্তু নয়, একটা পুরো পরিবারকে শেষ করে দিতে পারে। আজ আমি যে ঘটনাটা আপনাদের সামনে এখন বলবো, সেটা যখন আপনারা পুরোটা শুনবেন বুঝতে পারবেন যে একটা খুব সাধারণ জিনিস হয়তো প্রথমে শুনলে মনে হবে বাহ, এটা তো একটা বেশ ছোট বিষয়, কিন্তু এই ছোট বিষয়টাই পরবর্তী সময় যে কি বৃহৎ আকার ধারণ করে, এবং সেই ছোট্ট ভুলের মাসুল যে পুরো পরিবারকে কিভাবে দিতে হয়েছিল, সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মানুষের জীবনে ডিসিশন নেয়ার সময় খুব ভালোভাবে চিন্তাভাবনা করাটা কতটা জরুরি। আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ঘটনাটা খুব এনজয় করবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা ভালোভাবে শুনছেন। আর সত্যি যদি আমাদের এই চ্যানেলের ঘটনা আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটনা ঘটে থাকে, সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলে ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করে দেওয়া আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট রাখছি, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু ঘটনা শেয়ার করতে পারেন। এটুকুই বলার ছিল। এবারে চলে যাব আমি আজকের প্রথম সেগমেন্ট, যেখানে আমি একটা করে ইমেল আপনাদের সামনে পড়ে শোনাই, যেখানে অনেকেই তাদের কোনো ব্যক্তিগত সমস্যা বা কিছু একটা জানতে চেয়ে ইমেল করেন। তো আমি প্রথমে সেই ইমেলটা আপনাদের সামনে পড়ব এবং তারপরে চলে যাব সরাসরি আজকের ঘটনায়। আজকের আমি যে ইমেলটা এখন আপনাদের সামনে পড়ব, সেটা যিনি পাঠিয়েছেন তিনি জানিয়েছেন যে বিগত 1 বছর ধরে উনি আমাদের চ্যানেলের ঘটনা শোনেন, ওনার খুব ভালো লাগে। তো ওনার জীবনে একটা, যাকে বলে একটা খারাপ ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে ওনার সাথে ওনার স্ত্রীর বছর 4 আগে ডিভোর্স হয়ে যায়, এবং ডিভোর্স হওয়ার প্রায় 6-7 মাস আগে থেকেই ওনার স্ত্রী ওনার থেকে আলাদা থাকতেন, এবং তারপরে ডিভোর্স হয়। ডিভোর্সের পরে ওনার ওয়াইফ ব্যাঙ্গালোর চলে যায় কাজের জন্য, এবং উনি কলকাতাতে থেকে যান। তো তারপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ওনার ওয়াইফের সাথে ওনার কোনো রকম কোনো যোগাযোগ ছিল না। উনি মাঝে মধ্যে ওনার ওয়াইফকে মেসেজ করতেন বা ফোন করতেন, কিন্তু ওনার ওয়াইফ ডিভোর্সের অনেক আগে থেকেই ওনার সাথে কন্ট্যাক্ট করা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তো উনি যেটা জানিয়েছে সেটাকে যদি আমি একটু সংক্ষেপে আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে যে ওনার সাথে ওনার স্ত্রীর বৈবাহিক জীবন কেটেছে 5 বছর, এবং এই 5 বছরের উনি বিয়ের প্রথম থেকেই আর কি উনি বুঝতে পেরেছিলেন যে ওনার সাথে ওনার স্ত্রীর মেন্টালিটির প্রচুর পার্থক্য রয়েছে। ওনাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, এবং প্রতিটি মুহূর্তেই আজকের এই ইমেলটা যিনি করেছেন তিনি বলেছেন যে তিনি তার স্ত্রীর সাথে অনেকভাবেই অ্যাডজাস্ট করার চেষ্টা করেন। প্রথমে ওনাদের আর কি মতবিরোধ হয়, সেটা হচ্ছে কাজের জায়গা থেকে। ওনার ওয়াইফ উনি যে কাজটা করতেন সেই কাজটা আর কি খুব একটা প্রেফার করতেন না, কারণ সেই মুহূর্তে ওনার স্ত্রী আর ওনার আর কি স্যালারি সমান ছিল, এবং ওনার ওয়াইফ ওনাকে সবসময় বলতেন যে তোমার রোজগার আমার থেকে অনেক বেশি হওয়া উচিত, আমি তো তোমার মতো রোজগার করছি, তো তোমার ইনকাম কেন বাড়ছে না, তুমি আরও বেটার ট্রাই করো। তো উনি সেটা করছিলেনও, কিন্তু যা হয় আর কি, মানুষ যখন যেটা যে মুহূর্তে চায় সেই মুহূর্তেই তো সেটা অনেকে নাও পেতে পারে। তো সেইখান থেকেই আর কি মনোমালিন্য শুরু হয় ওনার স্ত্রীর, এবং তারপরে ওনার ফ্যামিলি নিয়েও প্রবলেম ছিল। তো এরকম বহু কিছু 5 বছরে হতে থাকে, এবং প্রথম দিন থেকেই বুঝতে পারেন যে ওনার স্ত্রী এই ভালোবাসা বা একে অপরের সাথে মিলেমিশে থাকা, এই জিনিসগুলোর প্রতি ওনার স্ত্রীর যতটা বিলিফ ছিল তার থেকেও বেশি বিলিফ ছিল যে একটা স্টেটাস মেনটেন করা। সেটা হয়তো ওনার স্ত্রী ঠিক মনে করতেন। যাই হোক, তো এরপরে অনেক কিছু ঘটে,
অনেকভাবে উনি চেষ্টা করেছিলেন সম্পর্কটাকে টিকিয়ে রাখার, বাঁচিয়ে রাখার, কিন্তু ওনার স্ত্রী লাস্টে বলে দেয় যে না, আমি ডিভোর্স চাই। এবং তারপরে ওনার স্ত্রী আলাদা থাকা শুরু করে। 6 মাস পরে ওনাদের ডিভোর্স হয়ে যায় এবং তারপর থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে মানে ডিভোর্সের পর থেকে উনি মাঝে মধ্যে যোগাযোগ করার চেষ্টা করতেন, কিন্তু ওনার স্ত্রী কোনোভাবেই যোগাযোগ করতো না। তো তারপরে উনি যেটা জানিয়েছেন যে ব্যাঙ্গালোরে যাওয়ার পরে ওনার ওয়াইফের লাইফস্টাইল পুরোপুরি পাল্টে যায়। সেটা ওনার এক বোন আর কি ব্যাঙ্গালোরে থাকতো, তার সাথে টুকটাক ওনার স্ত্রীর কথাবার্তা হতো, একটু আধটু যোগাযোগ ছিল। তো সে যেটুকু দেখেছে বা জেনেছে, এবং পরবর্তী সময় ওনার স্ত্রীর যিনি মা তিনিও বলেছিলেন, সেটা হচ্ছে যে ওনার স্ত্রী যখন ব্যাঙ্গালোর চলে যায় সেখানে গিয়ে কিন্তু মানে ওনার স্ত্রীর পুরোপুরি লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায়। সে আরও দুজন তার মহিলা কলিগের সাথে একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতো। সে মানে তারা কাজের পরে বিভিন্ন জায়গায় মানে ক্লাবে যেত, পার্টি করতো, মানে খাওয়া দাওয়াও চলতো, ড্রিঙ্ক করতো। তো এরকম একটা লাইফস্টাইল ছিল। এবং ওনার স্ত্রী কিছু হজমের সমস্যা ছিল প্রথম থেকেই। তো এগুলোর জন্য মাঝে মধ্যে আর কি ওনার হাজবেন্ড যিনি ছিলেন তখন বারণ করতেন। এবার প্রথম যখন এই খবরটা ওনার স্বামী পেয়েছিল যে উনি মানে ওনার ওয়াইফ আর কি প্রচণ্ড এই ধরনের লাইফস্টাইল লিড করছে, প্রচণ্ড বাইরে খাওয়া দাওয়া করে, প্রচণ্ড বেশি ড্রিঙ্ক করছে, তো তখন একবার উনি মানে ডিভোর্স হয়ে গেছে, তারপরেও ফোন করে বলেছিল যে তোমার তো এগুলো স্যুট করে না, তুমি কেন এগুলো করছো, আর ওখানে তোমার বাবা মাও নেই, তুমি একটা অসুস্থ হলে তোমার জন্য কে করবে। তো তখন ওনার স্ত্রী ওনাকে বলে যে দেখো, তোমার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, তোমাকে সব বিষয়ে মাথা ঘামাতে হবে না। তো যাই হোক, এরপর থেকে ওনার স্ত্রী আর কোনোদিন ওনার ফোনও ধরেনি, মেসেজের রিপ্লাইও করেনি। তো এরকমভাবে ওনার স্ত্রীর লাইফস্টাইল চলতে থাকে। এবং আজ থেকে 7-8 মাস আগে মানে ওনার স্ত্রী প্রচণ্ড গুরুতরভাবে অসুস্থ হয়ে যায়। ওই পুরনো যে সমস্যাটা ছিল, পেটের যে সমস্যাটা, এবং খুব আনফর্চুনেটলি ট্রিটমেন্ট চলে, বাট ওনাকে আর বাঁচানো যায় না, এতটাই মানে ডিটোরিয়েট করে গেছিল। তো এই খবর যখন ওনার কাছে আসে, উনি দেখা করতে যায়, তো সেখানে ওনার যে শাশুড়ি মা তিনি কাঁদতে কাঁদতে বলেন যে আমিও ওকে বারণ করতাম, এবং আমি ওর কাছেই শুনেছিলাম, তুমি ওকে ফোন করে 2-3 বার বারণ করেছিলে এরকম জীবনযাপন না করতে, কিন্তু ব্যাঙ্গালোর চলে যাওয়ার পরও আমাদের সাথেও খুব একটা ভালো সম্পর্ক রাখতো না। যদি তোমার সাথে বিয়েটা কোনোভাবে টিকে যেত তাহলে হয়তো আমার মেয়েটারই পরিণতি হতো না। এবার স্বাভাবিকভাবেই তার মেয়ে মারা গেছেন, তিনি তো কান্নাকাটি করবেন, তার কষ্ট হবে, কিন্তু ওখানে সবাই ওনাকে বলছিল যে ওনার স্ত্রী মানে প্রচণ্ড মাথা গরম ছিল, খুব আর কি ছোট ছোট বিষয়ে খুব রিয়্যাক্ট করতো, এবং এভাবেই আস্তে আস্তে বৈবাহিক সম্পর্কটা ওনাদের খারাপ হতে থাকে। এবং ওই রকম উল্টোপাল্টা খাদ্যাভ্যাস, প্রচণ্ড বেশি ড্রিঙ্ক করা, এগুলো থেকেই ওনার সমস্যা হয়, এবং সেখান থেকেই বাড়াবাড়ি, সেখান থেকেই মৃত্যু। তো এখন আর কি রিসেন্ট 1-2-3 মাস ধরে উনি যেটা জানিয়েছেন যে ওনার প্রচণ্ড গিল্ট ফিলিংস হচ্ছে, যে কোনোভাবে যদি হাতে পায়ে ধরেও উনি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতেন তাহলে হয়তো উনি ওনার স্ত্রীর সাথে আজকে মানে হয়তো হ্যাপিলি ওনাদের ম্যারিড লাইফ কাটতো না, বাট অ্যাটলিস্ট ওনার স্ত্রী বেঁচে থাকতেন। কিন্তু সেটা আবার এটা যখন ওনার মনে হয়, উনি এটাও লিখেছেন যে এটাও ওনার মনে হতো যে যখন ওনার স্ত্রী প্রচণ্ড ঝগড়া করতো, দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা থাকতো, তখন ওনার মনে হতো যে আমি অ্যাজ এ হাজব্যান্ড যদি ওকে খুশি করতেই না পারলাম, আমরা যদি হ্যাপি না থাকতে পারি একসাথে থেকে, তাহলে একসাথে থাকার মানেটা কী। তো সেই সমস্ত কিছু চিন্তাভাবনা করেই মানে বিশেষত ওনার স্ত্রী খুবই চেয়েছিলেন ডিভোর্সটা হয়ে যাক, এবং সেই সময় ওনার স্ত্রীর যে মা তিনি বলেছিলেন যে বাবা, আমি বুঝতে পারছি তোমার দোষ নেই, আমার মেয়েরই মাথা গরম, ওই তোমার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, কিন্তু দেখো কিছু তো করার নেই, যখন বনাবনি হচ্ছে না, এত ঝগড়াঝাটি করে কী লাভ, তার থেকে বরং তোমরা আলাদাই হয়ে যাও। তো সেই সময় উনি ওই কথাগুলো বলেছিলেন, ওনারাও হ্যাপি ছিলেন না, বাট এখন ওনার মনে হয় যদি সেই সময় আরেকটু ভালোভাবে উনি সম্পর্কটাকে কেয়ার করতেন, বা আরেকটু ভালোভাবে যদি উনি ওনার স্ত্রীকে বোঝাতে পারতেন, তাহলে হয়তো আজকের এই দিনটা আসতো না।
তো উনি যেটা লিখেছেন যে আমি জানি না ম্যাডাম আমি কি করব, কেন আমার এটা বারবার মনে হচ্ছে, হয়তো এটা হওয়ার ছিল হতোই, কিন্তু তবুও মাঝে মধ্যে মনে হয় যে হয়তো আরেকটু এফর্ট দিলে আমাদের ডিভোর্সটা আটকানো যেত। তো আমি আর এক্ষেত্রে কি বলবো বলুন, মানে খুবই খারাপ লাগলো যে আপনি এতটা মানসিক কষ্টে আছেন, এবং যার চলে যাওয়া তিনি তো চলেই গেছেন। বাট আমি বলবো কি জানেন তো, ভগবান, সব কিছু ভগবানের হাতে। একটা মানুষের জন্মও ভগবানের হাতে, মৃত্যুও ভগবানের হাতে। তার হয়তো সময় হয়ে গেছিলো, এটাই মনে করতে হবে যে তাই হয়তো তিনি আর নেই। তবে একটা কথা কি জানেন তো, মানুষ যখন তার বর্তমান, মানে মানুষ যখন যে জীবনটা যাপন করছে, সেই বর্তমানের উপরে মানুষের কনসেন্ট্রেটটা না করা উচিত। এবং হয়তো সেই পরিস্থিতিতে আপনারা দুজনেই যে ডিসিশনটা নিয়েছিলেন সেটা যে ভুল ছিল সেটা কিন্তু বলা যায় না। কারণ সত্যি ভেবে দেখুন, রোজ রোজ ঝগড়া অশান্তি সেটা কিন্তু কখনোই একটা সম্পর্ককে ভালোভাবে মানে ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারে না, সেটা একটা অসুস্থ সম্পর্কই হয়ে যায়। এবং সেখানে দীর্ঘদিন থাকতে থাকতেও কিন্তু মানুষ ডিপ্রেশনে চলে যেতে পারে, তার মন খারাপ এত বেশি হতে পারে যে সেই মন খারাপের যে প্রভাব সেটা কিন্তু শরীরের উপরেও পড়ে। ফলে সেক্ষেত্রেও হয়তো আপনারা দুজনে খারাপই থাকতেন। আর কখন কার কি হয়ে যায় সেটা তো বলা যায় না, সেগুলো সব ভগবানের হাতে। তাই আমি বলবো আপনি একদমই নিজেকে অপরাধী মনে করবেন না। আপনার দুঃখ, আপনার কষ্ট, আপনি যে জিনিসটা হারিয়ে ফেলেছেন তার জন্য আপনার তো কষ্ট হবেই, সেটা মানে কোনো কিছু বলেই তো আর সেই কষ্টটাকে আমি লাঘব করতে পারবো না। তবে আমি এটুকুই বলবো, আপনি নিজেকে একদমই দোষী ভাববেন না। আর যা হয়েছে সেটা মানে হওয়ার ছিল, আর তো কিছু করার নেই, মানুষটাই আর নেই। তাই দোষ গুণ বিচার করার মনে হয় আর কোনো প্রয়োজনও নেই। আপনিও করছেন না, আমি সেটা জানি, কারণ আপনি লিখেছেন যে আপনি মানে যখন ডিভোর্স হয়ে গেছিলো তখনও আপনি ভেবেছেন যে ঠিক আছে থাক, ও তো ওর মতো ভালো থাকবে, সেই জন্যই আপনি ডিভোর্সটা দিয়েছিলেন। বাট কী করা যাবে বলুন, ওনার হয়তো এইটুকুই আয়ু ছিল। আর এখানে সত্যি বলতে কারোরই কিছু আর করার নেই। উনি যদি নিজেকে একটু কেয়ার করতেন, যে শরীরের একটু যত্ন নিতেন, তাহলে হয়তো বিষয়টা এরকম নাও হতে পারতো। আপনি যেটা ভাবছেন যে ডিভোর্সটা না হলে হয়তো আপনার কাছে থাকলে হয়তো এরকম লাইফস্টাইল হতো না, কিন্তু আবার এটাও ঠিক, একটা মানুষ, সে একজন অ্যাডাল্ট, সে যদি নিজের ভালোটা না বোঝে, তাকে অন্য কেউ বারংবার বুঝিয়ে দেবে, এটাও কিন্তু মানে একটু প্রবলেমেটিক, তাই না? একটা মানুষকে তো নিজের ভালোটাও নিজেকে বুঝতে হয়। তাই যা হয়েছে তাতে কারোর কোনো হাত নেই, যা করার ভগবান করেছেন। এবং আপনি এটাও লিখেছেন যে আপনি ডিভোর্স যখন হয়ে যায় তখনও আপনি বিয়ের কথা চিন্তা করেন, আর আজ এতদিন পরে আপনার বিয়ে করার কোনো ইচ্ছেও নেই। তো সে জায়গা থেকে বোঝাই যায় যে আপনার কাছে এখনও আপনার স্ত্রীর যথেষ্ট ভালোবাসা সম্মান আছে। তো সেটাকেই বাঁচিয়ে রাখুন, নিজের মতো করে বাঁচুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটুকুই বলবো। এটাই ছিল আজকের ইমেল। এবারে চলে যাচ্ছি আজকের মূল ঘটনায়। তো আজকে আমি যে ঘটনাটা আপনাদের সামনে এখন বলবো, সেই ঘটনাটা যিনি শেয়ার করেছেন তিনি সঙ্গত কারণেই তার আসল পরিচয়টা গোপন রেখেছেন, কিন্তু বলেছেন যে আপনি আমাকে রিমি বলে সম্বোধন করতে পারেন। তো আমি এই ঘটনাটা যখন বলবো এখন আপনাদের, আমি ওনাকে রিমি বলেই সম্বোধন করছি। তো মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলি, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে সুন্দর করে বোঝাতে সুবিধা হবে। তো রিমি যেটা জানিয়েছে যে ছোটোবেলা থেকেই রিমি, মানে রিমিদের পুরো ফ্যামিলিটা একটা খুব মজা, আনন্দ, ভীষণ একটা হ্যাপেনিং ফ্যামিলি লাইফ আর কি ছিল ওদের। রিমিদের বাড়িতে ওর মা, বাবা এবং ওর দাদা, এই চারজনের সংসার। এবং ওর দাদু ঠাকুমা থাকেন শিলিগুড়িতে। তো বছরে 1 থেকে 2 বার ওরা শিলিগুড়ি যেত, সেখানে খুব মজা করতো, আনন্দ করতো। তারপরে আবার ওরা কলকাতায় ফিরে আসতো, এবং ওরা মোটামুটি একটা উচ্চ মধ্যবিত্ত জীবনযাপন করতো। ওর বাবার খুব ভালো একটা ইনকাম ছিল, এবং ছোটোবেলা থেকে রিমি এবং ওর দাদা যা চেয়েছে তাই পেয়েছে, যা যা ওদের দরকার সমস্ত কিছুই ওরা সব কিছু পেয়ে বড় হয়েছে। আর ওদের বাড়ির পাশেই ওর জ্যাঠা থাকে এবং ওর এক পিসি থাকে। তো মানে মোটামুটি পাশাপাশি বাড়ি ওদের কলকাতাতে। কিন্তু ওদের পুরো ফ্যামিলির মধ্যে, মানে ওর জ্যাঠার ছেলে মেয়ে, ওর পিসির ছেলে মেয়ে, সবার মধ্য থেকে মানে ওর যে দাদা, রিমির যে নিজের দাদা, সেই দাদাকে সবাই মানে একটু বেশি হয়তো ভালোবাসে।
এবং এটার পিছনে যেটা কারণ হিসেবেও বলেছে যে ওর দাদা মানে বাই নেচার ভীষণ মিষ্টি। মিষ্টি মানে ও সবার সাথে ভীষণ মিশতে পারে, সবাই জন্য প্রচুর করে, খুব হেল্পফুল ছেলে ছোট থেকেই ও। এবং যেহেতু ও সবার সাথে ভীষণ যেচে পড়ে মিশতে পারে, সবার সাথে মানে একজন ওর বয়সী কারোর সাথেও যেমন ও খুব ভালো গল্প করতে পারে, তেমনি ওর থেকে বয়সে খুব বড় কারোর সাথেও খুব ভালো গল্প করতে পারে, ছোট কারোর সাথে গল্প করতে পারে, এবং যে যেটা বলবে ও সেটা করে দেয়। ভীষণ হেল্পফুল ছেলে। তো সেই জন্য ওকে ফ্যামিলিতে ইভেন ওদের পাড়াতেও সবাই ভীষণ পছন্দ করে, ছোট থেকে বড় সবাই। এবার রিমির দাদা পড়াশুনোতে প্রচণ্ড ভালো, ইঞ্জিনিয়ারিং পড়ছে, এবং সেই সময় ও ওদের পাড়াতে যত ছেলেমেয়ে ছিল তাদের হয়তো কারোর মা বাবা বললো যে আমার ছেলেটাকে একটু অঙ্কটা দেখিয়ে দে, কেউ হয়তো বললো আমার ছেলেটাকে একটু ইংলিশ পড়িয়ে দে, কি আমার মেয়েটাকে একটু এইটা হেল্প করে দিতে। ও কিন্তু করে দিত, কাউকে কোনোদিনও না বলতো না। ইভেন ওদের পাড়ার যে ক্লাব ছিল সেই ক্লাবে হয়তো কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সেখানে হয়তো ওকে বললো যে তুই এই কাজগুলো একটু করে দিতে পারবি, তো একদম হাসি মুখে কাজ করে দিত। তো এই জন্য ওদের ফ্যামিলিতে বলুন বা ওদের পাড়ায় বলুন, রিমির দাদাকে সবাই মানে এক ভীষণ ভালোবাসে। তো এইভাবেই চলছে। এবার যখন ওর দাদার ফাইনাল ইয়ার, ঠিক আছে, ফাইনাল ইয়ার যখন, তো সেই সময় যাই হোক কলেজ থেকে বা ফাইনাল ইয়ার কলেজের অলরেডি ওর দাদা একটা ভালো জায়গায় চাকরি পেয়ে গেছে, ওর বাবা মা ফ্যামিলি সবাই খুব খুশি। তো সেই সময় ওরই কলেজের আর কি 2-4টে ছেলে, তো তারা সকলে মিলে ওই অন্য একটি ছেলের জন্মদিন ছিল, তো সেই জন্মদিনের পার্টিতে যাবে। এবার রিমির দাদা ভীষণ মানে এমনিতে খুবই শান্তশিষ্ট, খুব জলই ঠিকই, কিন্তু ওই বাইক নিয়ে ঘোরা, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ানো, এটা ও কোনোদিনই করতে পছন্দ করতো না। তো সেই জন্য ওর কাছে কোনো বাইকও ছিল না। এবার ওই যে বন্ধুটা যে ছিল, সেই বন্ধুর যে জন্মদিন, তো সেই জন্মদিনে ওর দাদার যাওয়ার কথা ছিল, ও বাসে করে জন্মদিনে পার্টিতে চলে যাবে। কিন্তু ওদেরই কলেজের আর একটা ছেলে সে এসে বলে যে তুই বাসে করে কেন যাবি, আমার তো বাইক আছে, আমি তোকে এখান থেকে পিক আপ করে নেব। তো ও না বাইকে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতো না, তো ও বলেছে না না দরকার নেই, আমি বাসে করে চলে যাব। তো বলছে না না তোর বাসে করে যাওয়ার দরকার নেই, তোকে আমি বাইকে করে নিয়ে যাব। এবার বন্ধু বান্ধবদের মধ্যে যা হয় আর কি, কোনো বন্ধু যদি বলে যে তোকে নিয়ে যাব, তো সে চলে গেছে। এবার বিকেলবেলা এসছে ওই বন্ধুটা বাড়ি থেকেই ওর দাদাকে নিয়ে যায়। এবার বন্ধুর জন্মদিন, আর যে কটা মানে যে বন্ধুর জন্মদিন ছিল এবং যারা ইনভাইটেড ছিল ওখানে সবাই ওর দাদার চেনা, সবই ওই কলেজের অথবা স্কুলে হয়তো আগে পড়তো, এরকমই চেনা জানার মধ্য থেকেই সবাই। এবার সেই বন্ধুটার বাড়িতে জন্মদিনের পার্টি হচ্ছে, খাওয়া দাওয়া হয়েছে। এবার খাওয়া দাওয়ার পরে মোটামুটি ওদের যে কোর গ্রুপটা ছিল বন্ধুদের 5 জন, তো সেই 5 জনে ওর যে বন্ধুটার আর কি জন্মদিন তার বাড়িতে আরও বেশিক্ষণ মানে পার্টি শেষ হয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ স্টে করে। ওরা আর কি চাকরি বাকরি পেয়ে গেছে 5 জনেই, তো তারা একটু কাজকর্ম নিয়ে কথাবার্তা বলছে যে কোথায় কি আরও কি অপরচুনিটি আছে, কোন কলেজে কীরকম ক্যাম্পাসিং হচ্ছে, যা হয় আর কি এই বয়সী ছেলেদের মধ্যে। তো সেসব নিয়ে গল্প আড্ডা হচ্ছে, পার্টি অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এই গল্প গুজব করতে করতে মোটামুটি একটু রাত হয়ে গেছে। এবার যথারীতি রিমির মা বাবা ফোন করেছে ওর দাদাকে, কারণ ওর দাদা কোনোদিনও, প্রথম কথা হচ্ছে কোথাও না বলে তো যেতই না, আর যদি কোথাও গিয়ে রাতও হতো সেটা হয়তো নয় কোনো আত্মীয় স্বজনের বাড়ি, অথবা ওদের পাড়ায় কোনো হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে হয়তো কোনো কিছু দায়িত্বে আছে, তো সেক্ষেত্রে হয়তো রাত হতো, কিন্তু কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে রাত হয় এটা কোনোদিনই হয়নি। তো যথারীতি ওর মা বাবা ফোন করেছে, তো মা বাবা যখন ফোন করে তো তখন ওর দাদা ফোনটা তুলে বলছে যে আমি একটু ওর বাড়িতেই আছি, আমরা একটুখানি আলোচনা করছি, এই চলে আসছি। ও তো আমাকে, কারণ যে বন্ধুটা ওকে বাইকে করে নিয়ে গেছিলো সেই বন্ধুটাই বলেছে তুই একটুক্ষণ দাঁড়িয়ে যা, আমরা কথা টথা বলবি, তারপরে তোর তো বাসে করে যাওয়ার ব্যাপার নেই, আমি তোকে ড্রপ করে দেবো, তোর কোনো চিন্তা নেই। তো ওর মাকে বলে, বাবাকে বলে যে তোমরা চিন্তা করো না, আমি আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওদের পার্টিটা মোটামুটি হয়, তো তারপরে যে বন্ধুটার আর কি জন্মদিন ছিল তার মা আবার বিরিয়ানি বানিয়েছে। তো সেই বিরিয়ানিটা বলেছে যে একটু লেট হয়ে গেছে, তো বলছে বিরিয়ানিটা খেয়ে তারপরে তোরা যা, বাড়ি যা। তো সেই বিরিয়ানিটা উনি বানিয়েছেন, তারপরে এরা খেয়েছে, মোটামুটি ওই 12:30 পৌনে 1 হয়ে গেছে।
এবার যথারীতি যখন ও বাড়ি থেকে বেরোচ্ছে তখন ওর দাদা কিন্তু বাড়িতে ফোন করে যে আমি এবার বেরোচ্ছি, তোমরা তাহলে 15-20 মিনিট পরে গেটটা খুলে রাখো। মানে বাইকে আর কি ওই 40 মিনিট মতো লাগে ওর বাড়ি থেকে যে বন্ধুর বাড়িতে আর কি জন্মদিন নিমন্ত্রণ খেতে গেছিল। তোর মা বলে যে ঠিক আছে সাবধানে আয়। তো এবারে ওরা আসছে, ঠিক আছে। এবার যে দুজনেই মানে একদম মানে যে ছেলেটা আর কি বাইক চালাচ্ছে সে খুব ভালো বাইক চালায় এবং সে একদম ঠিকঠাকভাবেই বাইক চালাচ্ছে, কোনো হাই স্পিডে চালাচ্ছে না, হেলমেট, দুজনেই হেলমেট পরেছে, সব কিছু করে আসছে। তো হঠাৎ করেই দেখছে যে অনেক রাত হয়ে গেছে, গাড়ি ঘোড়াও রাস্তায় অনেক কমে গেছে। তো দেখছে যে একটা মেয়ে, রাস্তা একটা মেয়ে মানে যে সব যত গাড়ি যাচ্ছে আর কি সেই গাড়িগুলোকে থামানোর চেষ্টা করছে। এবার দূর থেকে ওই ছেলেটা তো বাইক চালাচ্ছে, ওরা দুজনও দেখেছে যে একটা মেয়ে এরকমভাবে গাড়িটা থামানোর চেষ্টা করছে। তো তখন পিছনে যখন রিমির দাদা বসেছে, ও দাদা বলছে যে এই মেয়েটা কি করছে, এভাবে রাতের বেলা গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছে কেন, মেয়েটার কি কোনো সমস্যা হয়েছে? তো তখন ওর যে বন্ধু সে বলছে এরকম অনেক সময় দেখা যায়, এরা অনেক সময় কি করে গাড়ি থামিয়ে টাকা পয়সা চায়। তো তখন রিমির দাদা তো খুব সাদাসিধে মানুষ, আর ওর বাই নেচারও ভীষণ নরম প্রকৃতির ছেলে আর খুব হেল্পফুল। তো বলছে যে একটা মেয়ে এত রাতে এভাবে আর কি, আর ও তো অত রাতে অ্যাকচুয়ালি বেরোয় না, আর ওইভাবে বাইক চালানো বা গাড়ি করে যাওয়া ওরও সেরকম অভ্যেসে নেই, ফলে এইরকম ঘটনা যে ঘটে সেটা ওর না নলেজে ছিল না। তো তখন ছেলেটা বলছে না আমি বাইক নিয়ে দাঁড়াবো না, রাতও হয়ে গেছে, তোকে ড্রপ করে আমি আবার বাড়িও ফিরবো, কারণ তোকে ড্রপ করে আমার বাড়ি ফিরতে ফিরতে আরও 15-20 মিনিট লেগে যাবে। তো তখন ওর দাদা না বলছে যে না একবার, মানে তখন কি হয়েছে এই কথাগুলো বলতে বলতে বাইকটা মেয়েটাকে ক্রস করে মোটামুটি চলে গেছে কিছুটা আর কি। তো তখন রিমির দাদাই বলে যে না একবার অন্তত শুনে নে, টাকা চাইলে আমরা না টাকা দেবো না, বাইক ঘুরিয়ে আমরা সোজা বেরিয়ে যাব, কি আর আছে। তো তখন ছেলেটা একবার আবার বারণ করে যে না রে, রাতের বেলা না অনেক সময় এরকম হয়, এরা টাকা পয়সা চায়। তো তখন বলছে না রে বাবা চ না, একবার হতেও তো পারে মেয়েটার হয়তো কোনো সমস্যা হয়েছে বা কিছু। তো যখন ওরা বাইকটা ঘুরিয়ে গেছে তখন দেখছে যে একটি মেয়েটির বয়স ওই হবে 19-20, তার বেশি হবে না, ম্যাক্সিমাম 19-20 হবে। ওই বয়সে একটি মেয়ে একটা আকাশি কালারের চুড়িদার পরে দাঁড়িয়ে রয়েছে। তো তখন মানে বাইকটা যখন ওই মেয়েটার কাছে এসে একটু স্লো হয়ে গেছে, মেয়েটা তখন আবার দাঁড়ান এরকম করে বলছে, তো বাইকটা নিয়ে দাঁড়িয়েছে। এবার দুজনেই বাইকে বসে আছে, কেউই নামেনি। তো তখন মেয়েটা বলছে যে আমি একটা জায়গায় কাজ করি, তো সেখানে আমি একটা ছোট্ট ব্যবসার সাথে যুক্ত, আসলে আমাকে তো প্রত্যেক দিন কতটা কি আমি বেচতে পারলাম সেটা আমাকে হিসেব দিতে হয়, আজকে আমার একদম ভালো বেচা কেনা হয়নি, তো আমার কাছে একটা মোম আছে, আপনারা একটা মোম কিনবেন? তাহলে মানে মোমটার দাম ওরা, মেয়েটা বলছে 50 টাকা, বলছে যে অন্তত 2টো মোম যদি আপনারা দুজনে 2টো নেন তাহলে আমার খুব ভালো হয়, তাহলে আমি বাড়ি চলে যেতে পারি, এত রাত হয়ে গেছে, আমি যদি এই 100 টাকাটাও রোজগার করতে না পারি তাহলে আমার খুব অসুবিধে হয়ে যাবে। এবং মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে যে মেয়েটার একটা দরিদ্র বা বলা যেতে পারে যার একটা ফিনান্সিয়াল ক্রাইসিস আছে সেরকম একটা ফ্যামিলি থেকে যে মেয়েটা বিলং করে, সেটা মেয়েটার সাজ পোশাক দেখে বোঝা যাচ্ছে। এবার ওই যে বললাম যে এই পৃথিবীতে যারা ধরুন একটু সাদাসিধে হয় বা যাদের মনে অত প্যাচ থাকে না, যারা মানুষকে সাহায্য করে বা করতে ভালোবাসে, তারা যখন এই ধরনের কোনো কিছু শোনে বা কোনো মানুষ হয়তো কোনো সমস্যায় আছে বা তার কিছু একটা প্রবলেম হচ্ছে, তো তাদের মনটা না সবসময় অন্যকে হেল্প করার জন্য খুব উতলা হয়ে যায়। তো এই জিনিসটা যখন ওই মেয়েটা শোনে যে এই মানে এই মেয়েটার এই কথাটা আর কি যখন ওরা দুজনে শোনে, তো দুটো ছেলেরই একটু অবাক লাগে। তো তখন রিমির দাদা বলছে যে 2টো মোম তাহলে 100 টাকা হচ্ছে, বলছে হ্যাঁ। তো তখন ওই বন্ধুটা বলছে যে তো আমিও নিতাম কিন্তু আমার কাছে অ্যাকচুয়ালি খুচরো টাকা নেই। তো তখন রিমির দাদা বলছে ঠিক আছে আমার কাছে 100 টাকা আছে, তো 100 টাকা দেয় এবং 2টো মোম নিয়ে চলে আসে। এবং মেয়েটা তো খুব মানে খুশি হয়েছে যে ওর 100 টাকার কেনা হলো। এবার যখন ওরা বাইকটা এবার কিনে ওর দাদাই নিয়ে নিয়েছে মোম দুটো, এবার যখন ঘুরিয়ে নিয়ে মানে আবার যখন বাইকটা চলা শুরু করছে তখন দেখছে যে এর আগে যখন ওরা বাইকটাকে নিয়ে মেয়েটার সামনে দাঁড়ালো, মেয়েটার চোখ মুখ একটু অন্য রকমের ছিল, মানে বোঝা যাচ্ছে ও খুবই মানে ক্লান্ত পরিশ্রান্ত। এবার যখন ওই মোম দুটো নিয়ে নিয়েছে
তখন যখন ওরা বাইকটা ঘুরিয়ে চলে যাবে, সেই সময় না মেয়েটা একটা কীরকম যেন একটা হাসি দিল। এবার দেখুন, কৃতজ্ঞতা বোধ থেকেও মানুষ হাসি দেয় যে ঠিক আছে এবারও বাড়ি যেতে পারবে, এত রাত অব্দি ও রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে মোম বিক্রি করেছে। তো সে হাসিটা না একটা অন্য রকমের হাসি হয়। কিন্তু এই যে মেয়েটা একটা হাসি দিল, সেটা না মানে একটা কীরকম তির্যক টাইপের হাসিটা ছিল, এবং যেটা যে ওর যে বন্ধুটা, ওর দাদার যে বন্ধুটা যে বাইকটা চালাচ্ছিল, সে তো যেহেতু সামনে বসেছিল, সে না ওটা খুব কাছ থেকে দেখে, এবং ছেলেটা ওকে বাইক চালাতে চালাতে বলে যে আমার না ব্যাপারটা ঠিক হজম হলো না, আমাদের মনে হয় বাইকটা নিয়ে না দাঁড়ালেই ভালো হতো। তো তখন রিমির দাদা বলছে কেন, কি হয়েছে? তখন বলছে মেয়েটা কীরকমভাবে হাসলো দেখলি? এবার ওর দাদা না তখন আর মেয়েটার দিকে ওভাবে তাকায়নি। এবার মেয়েটা কিভাবে হেসেছে না হেসেছে সেটা ওর দাদা দেখেইনি, কিন্তু ওর সেই বন্ধুটা সে তো দেখেছে, এবং সেই হাসিটার মধ্যে যে একটা স্পুকি ব্যাপার ছিল, একটা আনন্যাচারাল ব্যাপার যে রয়েছে, সেটা কিন্তু ওই ছেলেটা বুঝতে পারে। কিন্তু সেটাকেও না মানে একটা জোয়ান ছেলে, বুঝতেই পারছেন, কলেজে ফাইনাল ইয়ার ইঞ্জিনিয়ারিং পড়ে, তো তার মনে মাথার মধ্যে কোনো ভৌতিক ব্যাপার নিয়ে একটা কিছু চিন্তাভাবনা আসবে, সেটা তো স্বাভাবিক না, এবং সেটা ওর আসেও নি। ওর যেটা মনে হয় যে এই মেয়েটা মানে এখানে অন্য কোনো উদ্দেশ্যে হয়তো দাঁড়িয়েছিল, বা মেয়েটা ওই যে মোমগুলো বেচছে অ্যাকচুয়ালি এটার মধ্যে অন্য কোনো ব্যাপার থাকতে পারে। তো সেটা বলে। তো তখন রিমির দাদা বলছে কি বলছিস, একটা মেয়ে, এই বয়সী একটা মেয়ে এভাবে রাস্তার মাঝখানে এত রাত অব্দি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন 12টা বেজে গেছে, বলছে 12টার সময় রাতে দাঁড়িয়ে রাস্তায় যে মোম বিক্রি করছে, তার মানে মেয়েটা কতটা অভাবে আছে, নিশ্চয়ই ওর সারাদিনে হয়তো 50-60 টাকার বিক্রি হয়েছে, মানে ওর কাছে, মেয়েটার কাছে বলছে 10 টাকারও মোম ছিল। তো বলছে যে হয়তো মেয়েটার দেখবে যে মানে গরিব বাড়ির মেয়ে, হয়তো বিয়ে থাওয়া হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়তো আছে, বাড়িতে গিয়ে বাচ্চার জন্য হয়তো কিছু কিনতে হবে, সেই জন্য হয়তো মেয়েটা এরকম রাত অবধি কাজ করছে, বা হয়তো বৃদ্ধ বাবা মা আছে অসুস্থ, তাদের জন্য ওষুধ কিনতে হবে। মানে ওর দাদারা খুবই মানবিক চিন্তা ভাবনা করতে থাকে, খুব ইমোশনাল হয়ে যায় ব্যাপারটায়। কিন্তু ওর বন্ধুটা বলে যে না রে, রাতের বেলা এখানে এরকম অনেক ঘটনা ঘটে যেখানে সাহায্য করছি বলে তাদের টাকা পয়সা ছিনতাই করে নেয়, একজন মহিলা হয়তো তাকে দাঁড় করায়, পাশ থেকে আরও 2-4 জন চলে আসে, ছিনতাই করে, এরকম অনেক ঘটনা ঘটে। তো এগুলো শুনতে শুনতে ওরা মানে কথা বলতে বলতে আর কি ওরা আসে, এবং এটা শুনে ওর দাদা বলে যে না না, যদি তাই হতো তাহলে তো আমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটতো, দেখলি না, মানে মেয়েটাকে আমরা 100 টাকার মোম নিলাম, মেয়েটা বেশ মনে হলো খুশি হলো, এবার হয়তো মেয়েটা বাড়ি যেতে পারবে। মানে ওর দাদা বিষয়টাকে ভীষণ ক্যাজুয়ালভাবে নেয়। কিন্তু ওই বন্ধুটা বারবার বলতে থাকে যে দূর, তোর চক্করে পড়ে আমি দাঁড়ালাম, এখানে আরও 5-7 মিনিট নষ্ট হলো, আমাদের দাঁড়ানোটাই উচিত ছিল না। একটা মেয়ে এত রাতের বেলা 100 টাকার মোম বেচার জন্য দাঁড়িয়ে আছে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই মেয়েটার অন্য কোনো ধান্দা ছিল, আমাদের খুব বরাত ভালো যে আমরা বেঁচে গেছি, নালে হয়তো আমাদের ঘড়ি ফড়ি ছিল। তারপরে ওর দাদা কিছু কাজের জন্য, মানে বন্ধু বান্ধবকে সবাই একসাথে হচ্ছে, ওরা মানে কোথায় কে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, তো সেগুলো দেখাশোনার জন্য ওর দাদা আবার পিঠে ল্যাপটপ ক্যারি করছিল। তো বুঝতেই পারছেন মানে ল্যাপটপটারও একটা দাম আছে, বলছে যে তুই আবার ল্যাপটপ ক্যারি করছিলি, একটা টান মেরে পিছন থেকে যদি কেউ ল্যাপটপের ব্যাগটা নিয়ে নিত তাহলে কিন্তু তোর অনেক টাকা লস হয়ে যেত। তো তখন মানে মোটামুটি ওরা এসব কথা আলোচনা করতে করতে বাড়ি চলে আসে, এবং ওর রিমির দাদা যথারীতি বাড়িতে নেমে যায়, ছেলেটা ওকে ড্রপ করে দিয়ে ও নিজের বাড়ি চলে যায়। এবার এই অবধি যে ব্যাপারটা ঘটলো, এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। যাই হোক, তো পরের দিন ওর মা, রিমিও দাদার ঘরে দুটো মোম দেখেছিল, তো ও যেটা লিখেছে যে ওকে ওর মা জিজ্ঞেস করে যে এই মোম দুটো কোথায় পেলি, তো বলেছে এরকম রাত, মানে অতটা ভেঙে বলেনি, বলেছে রাস্তায় একজন বিক্রি করছিল, তো আমি মোম দুটো কিনেছি। তো ওর মা মানে একটা ছেলে মোম কিনে এনেছে, এটা নিয়ে আর বাড়িতে কি বিশাল কিছু এনকোয়ারি করবে, তাই না? তো এটা নিয়ে কেউই অত কিছু আর ভাবেও নি, অত কিছু আর বলেও নি, তো ব্যাপারটা ওখানেই মিটে গেছে। এইবারে রিমি একবার ওর দাদাকে বলে মোম দুটো দেখে যে বাহ কি সুন্দর মোমটা, আর এখন তো কারেন্ট অফও হয় না, তো মোমটা জ্বালাবি কী করে, এরকম দু একটা খুব ক্যাজুয়াল কথা ওর দাদাকে বলে, এবং তারপরে ব্যাপারটা ওখানেই থেমে যায়। এবার ওর দাদার ঘরেই মোম দুটো ছিল, এবার ও রাত জেগে পড়াশুনো করতো, যা হয় আর কি, কলেজের ফাইনাল ইয়ার, পড়াশুনোর একটা চাপ তো থাকেই। তো দাদা কি করেছিল, রাতের বেলা পড়াশোনা করছিল, তো এবার ওর হঠাৎ করেই
মোম দুটো ঘরে এনেছে, তো ভাবে যে মোমটা একটা জ্বালায়। আর মোমটা কিন্তু লাল রঙের মোম ছিল, একটা একটু বড় আর একটা একটু ছোট, ওই চওড়া চওড়া যে গোল গোল মোমগুলো হয় সেরকম টাইপের দুটো মোম। তো ওর দাদা ভাবে যে ঠিক আছে, মোম দুটো তো সুন্দর, তো একটা ছোট মোমটা অ্যাটলিস্ট আমি জ্বালাই। তো দাদা মোমটাকে জ্বালায়, এবং যেটা মানে এবারে এইখান থেকে আমি যা যা বলছি সেটা কিন্তু সবটাই মানে ও যেভাবে লিখেছে ঠিক সেরকমভাবেই। হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে এরকম আবার হয় নাকি, কিন্তু আমি বলবো যে এটা ও যেভাবে লিখেছে আমি সেভাবেই বলছি, এবং ও বারবার জানিয়েছে যে ঘটনাটা একদম সত্যি কথা। তো হঠাৎই মানে ওর দাদার কীরকম যেন, মানে মোমবাতিটা জ্বালানোর কিছুক্ষণ পরে ওর দাদার না হঠাৎ করে একটু মাথা ঘুরতে থাকে, মানে একটা কীরকম ফিলিংস হয়। এবং ওর দাদা পড়াশুনো করছিল, তো বই ঠই বন্ধ করে ঘরে লাইট জ্বলছিল, একটা হালকা আলো আর কি জ্বলছিল, তো ওর দাদা শুয়ে পড়ে। এবার ও ও নিজেও জানে যে বদ্ধ ঘরে ওইভাবে তো মোম জ্বালানো উচিত না। আর খুব ঠান্ডার জায়গা হলে যেটা হয় যে অনেক সময় ঘরটা একটু গরম হয়ে যায়, তাও সেখানে একটু ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, কিন্তু কলকাতায় বুঝতেই পারছেন। তো ওর দাদাও ভাবছিল যে মোমবাতিটা জ্বালিয়ে আমি কিছুক্ষণ পরে বন্ধ করে দেবো, তারপরে শোবো। কিন্তু ওর দাদা পুরোপুরি ভুলেই যায়, এবং প্রায় 2-2:30 নাগাদ ওর দাদার প্রবল অস্বস্তি শুরু হয় শরীরে। এবং সেই প্রবল অস্বস্তিতে মানে কোনো রকমে ওর দাদা ওঠে, এবং ওঠার পরেই দেখছে যে পুরো ঘরের মধ্যে একটা কীরকম হালকা ধোয়া ধোয়া কিছু একটা হয়ে গেছে, এবং মোমবাতিটা জ্বলছে। বাট মোমবাতি থেকে দেখবেন কিছু কিছু মোমবাতি থেকে একটা অ্যারোমা বেরোয়, সেরকম কিন্তু কোনো গন্ধ ঘরের মধ্যে ছিল না। কিন্তু ওর প্রবল মানে শ্বাস প্রশ্বাসে অস্বস্তি হতে শুরু করে, মানে শ্বাস প্রশ্বাস নিতে রীতিমতো বলা যেতে পারে কষ্ট হচ্ছিল। তো সঙ্গে সঙ্গে ওর দাদা ওঠে, এবং উঠে কোনো রকমে মোমবাতিটা নিভোয়। এবার যে মুহূর্তে ওর দাদা মোমবাতিটা নিভোয়, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, ওই হালকা যে আলোটা ওদের ঘরে জ্বলছিল সেটা কিন্তু তখনও জ্বলছিল, কারণ ওর দাদা মোমবাতিটা যেমন নিবোতে ভুলে গেছিল, ঠিক সেরকমই ওই লাইটটাও অফ করতে ভুলে গেছিল। তো যথারীতি লাইটটা জ্বলছিল, এবং লাইটটা জ্বলা অবস্থাতেই ওর দাদা কী করে, মোমবাতিটা ফু দিয়ে বন্ধ করে। এবং যে মুহূর্তে বন্ধ হয় মোমবাতিটা, ওর দাদা দেখে যে একটা মানে মাথা, মানুষের মাথা সহ ফেস উল্টো হয়ে, মানে একটা মুহূর্তের জন্য, মানে 3 থেকে 4 সেকেন্ডের জন্য মনে হলো ওই মোমবাতিটা যে মুহূর্তে নিভালো সেই মোমবাতির জায়গায় একটা উল্টো হয়ে থাকা ছোট করে চুল কাটা একটা মুখ, সেটা পুরুষ মানুষের মুখ না মহিলার মুখ সেটাও বুঝতে পারিনি। এবং ওই ঘরে হালকা আলো জ্বলছে, সেই অবস্থায় মুখটা যখন ও দেখে, ওর দাদা এমনিতে তো শরীরে একটা অস্বস্তি হচ্ছিলই, ওর দাদা না মানে প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে গিয়ে পিছোতে গিয়ে ওর দাদা ঘরের মেঝেতে পড়ে যায়। এবার ওর দাদা রাত অবধি যেহেতু পড়াশুনো করতো, যথারীতি ঘরের দরজাও বন্ধ থাকতো, ফলে ওর দাদা যে ভয় পেল বা এরকমভাবে যে পড়ে গেল সেটা কিন্তু বাড়ির কেউ টেরই পায়নি। এবার ওর দাদা না ভাবতে থাকে যে ব্যাপারটা কি হলো আমার সাথে, আমি হঠাৎ করে এরকম জিনিস দেখলাম কেন। এবার যেহেতু ও ঘুমোচ্ছিল, হঠাৎ করে ওর একটা অস্বস্তিতে ঘুমটা ভাঙে, এবং ও বুঝতে পারে যে এভাবে ঘর বদ্ধ ঘরে এভাবে হয়তো মোমবাতিটা জ্বালিয়ে শোয়াটা উচিত হয়নি। অক্সিজেনের একটা মানে ঘরের ভিতরে যে অক্সিজেন লেভেল থাকে সেটা অনেক সময় কমে যায়, তো সেই জন্যেই ও ভেবেছে ওর অস্বস্তিটা হয়েছে। কিন্তু ওর এই যে হঠাৎ করে যে একটা উল্টো হয়ে একটা ছোট করে চুল কাটে একটা বিকৃত টাইপের মুখ ও দেখে, সেটা না ও মানে কোনোভাবেই না মেনে নিতে পারে না। ও ভাবছে যেটা আমি কেন দেখলাম, এটা তো আমার দেখার কথা নয়। তারপরে ভাবে যে হয়তো ঘুমটা ভেঙে গেছিলো বলে হয়তো এরকম কিছু একটা দেখেছে। তো ও বিষয়টাকে আর খুব একটা পাত্তা দেয় না, ও শুয়ে পড়ে। এবং যখন ও শুয়ে পড়ে, ওর প্রতি মুহূর্তে কেন জানি না, মানে সেই দিন থেকে সেই মুহূর্ত থেকে বলা যেতে পারে ওর মনে হয় যে ঘরের মধ্যে কিছু একটা হচ্ছে। মানে ধরুন আপনার ঘর, আপনি সেই ঘরে পড়াশুনো করেন, আপনি সেই ঘরেই থাকেন, আপনার অত্যন্ত চেনা, আপনি ছোট থেকে বড় হয়েছেন সেই বাড়িতে সেই ঘরে, বাট স্টিল আপনার যদি মনে হয়
মানে হঠাৎ করে যদি মনে হতে থাকে যে ঘরের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে, কিছু একটা রয়েছে, কিছু একটা চেঞ্জ হয়েছে, বাট আপনি বুঝতে পারছেন না সেটা কি, সেটা কিন্তু একটা মানুষের মনে না একটা চাপ ফেলতে থাকে, কারণ সে বুঝতে পারছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটছে। তো দাদার ক্ষেত্রেও সেম ব্যাপারটা হয়, বুঝতে পারছে না। যাই হোক, কোনো রকমের রাতটা কেটে যায়। এবার পরের দিন সকালবেলা ওর দাদা একদম নর্মাল, শরীরও ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তখন ওর দাদার মনে হয় যে ওইভাবে যে মোমবাতিটা জ্বালিয়ে ও বদ্ধ ঘরে শুয়েছিল সেটা থেকেই হয়তো কোনো সমস্যা হয়েছে, সেই জন্যই ওর ঘুমটা ভেঙে গেছিলো। আর অনেক সময় খুব ঘুম চোখে মানুষ থাকলে হ্যালুসিনেশনও হয়, তো দাদা সেটাই ভাবে। তো সেটা নিয়ে ও আর নিজেও মাথা ঘামায় না, বাড়িতে বলা তো দূরের কথা। এবার পরের দিন মানে যেদিন ও সকালবেলা উঠলো সেই দিন কিন্তু আর কিচ্ছু হয় না। আবার তার পরের দিন হঠাৎ করেই ওর দাদা কি করে, ওর দাদার যে ঘরটা ছিল সেই ঘরের সাথে অ্যাটাচ একটা বাথরুম ছিল। এবার সেটা কিন্তু খুব বেশি রাত নয়, ওই 10:30 নাগাদ ডিনার করে ওর দাদা নিজের ঘরে এসেছে, তারপরে বাথরুমে ঢুকেছে, ওর ঘরের সাথে অ্যাটাচ যে বাথরুমটা। তো সেখানে ঢুকে ও মানে কলটা খুলে বেসিনে একটু চোখে মুখে জল দিচ্ছিল। হঠাৎ করেই ওর মনে হলো, মানে ওই বেসিনের সামনে একটা আয়না লাগানো ছিল, আয়নায় মনে হলো মানে ওই সেদিনকে মানে একদিন আগে রাতের বেলা ও যে বিকৃত মুখটা, শুধু মাথাসহ মুখটা দেখেছিল উল্টো করে, সেম জিনিসটাও আবার দেখে, এবং সেটাও ওই 1-1.5 সেকেন্ডের জন্যও দেখে। এবং আগের রাতে যে ঘটনাটা ঘটেছিল, আগের দিনের রাতে, সেখানে ওর মানে মাঝরাতে ঘুমটা ভেঙে গেছিল, সেখান থেকে উঠেছিল, একটা অস্বস্তি হচ্ছিল, শরীরেও একটা অস্বস্তি ছিল। তো ও সেটাকে মেনে নিতে পারে যে সেটা হয়তো ওর কোনোভাবে হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু রাত 10:30টার সময় এরকম একটা হ্যালুসিনেশন হওয়া একেবারেই অসম্ভব। এবং ও কিন্তু এই ঘটনায় যতটা না ভয় পেয়ে যায়, ও খুব হতচকিত হয়ে যায়। ওর খুব অবাক লাগে যে ওই সেম মুখটাও আবার কি করে দেখলো এবং কেনই বা দেখলো, এটা তো দেখার কথা নয়। তো খুব ঘাবড়ে যায়, বাট ওর মনে তখন একটা সাহস ছিল, ভাবলো যে তোর আমি কি হয়েছে, আমি কি কোনো মুভি টুভি দেখেছি, কারণ ওর দাদা মাঝে মধ্যে কি করতো, মুভি দেখতো ল্যাপটপে। তো ভাবছে আমি কি কোনো হরর মুভি দেখেছি, সেজন্য কি আমার এরকম হচ্ছে। কিন্তু ও ভালো করে চিন্তা করে যে ও বিগত 2 সপ্তাহে কোনো মুভি দেখেনি, কোনো সিরিজও দেখেনি, কিছুই নেই, এবং সেখানে এই হরর ওরিয়েন্টেড কিছু তো ও দেখেইনি। ফলে সেই জায়গা থেকে কোনো হ্যালুসিনেশন হওয়া বা সেই জায়গা থেকে কোনো কাল্পনিক ছবি ওর চোখের সামনে ভেসে ওঠা, এটা মানে নিয়ারলি ইম্পসিবল। তো যাই হোক, ওর ফাইনাল সেম ছিল, ওর যথেষ্ট বিজি ছিল, তো আবার পড়াশুনো করতে বসে যায়। ইন দ্য মিন টাইম যেটা হয় সেটা হচ্ছে যে ওদের বাড়িতে 3টে ঘর, অ্যাকচুয়ালি 2টো বড় ঘর আর একটা মানে স্টাডি রুম টাইপেরই বলা যেতে পারে, সেটা খুব বড় নয় ঘরটা। তো আর একটা যে বড় ঘর রয়েছে সেই ঘরে ওর বাবা মা থাকে, এবং অন্য যে স্টাডি রুম যে আর কি রয়েছে সেইখানটায় রিমি থাকে, কারণ ওই ঘরে ওর জন্য শুধু একটা সিঙ্গেল বেড আর ওর পড়ার ডেস্ক ছাড়া আর কিছু নেই। তো ওই ঘরটায় ও খুব মানে নিজের মতো স্বাধীনভাবে পড়াশুনো করতে পারে, গান শুনতে পারে, তো সেই জন্য ও আলাদাভাবে ওই ঘরটাকে চুজ করেছে। এবার ওর ঘরের সাথে অ্যাটাচ কোনো বাথরুম নেই, বাট ওর মা বাবার ঘর আর ওর ঘরের ঠিক মাঝামাঝি জায়গায় একটা বেশ বড় বাথরুম আছে। এবার রাত তখন প্রায় 2-2:30 হবে। এবার 2-2:30 সময় রিমি শুয়ে পড়েছে, মোটামুটি ওই 12:30-1টা নাগাদ শুয়ে পড়েছে। তো শুয়ে ও গান শুনছিল মোবাইলে। তো যেটা লিখেছে যে মানে অত রাতে ওর বাবা মা ওই বাথরুমটা ইউজ করে, তো কেউ উঠতেই পারে, ওর মা বা বাবা কেউ একজন বাথরুমে যাওয়ার জন্য উঠতেই পারে। তো সে হয়তো টয়লেট ইউজ করছে, সেটা কতক্ষণ হতে পারে, 5 মিনিট 10 মিনিট, তার বেশি তো আর হবে না। তো ও গান শুনছে, তো মাঝে মধ্যে ও মানে একটা করে গান শোনা হচ্ছে, ও আবার গান চুজ করছে। তো যতই ওর কানে হেডফোন থাকুক, ও তো সবসময় গান শুনছে না। তো লাস্ট আধা ঘন্টা ধরে ও শুনতে পাচ্ছে যে বাথরুমে কলে জল পড়ছে, লাস্ট আধা ঘন্টা ধরে, ভাবুন। তার কিছুক্ষণ পরে ও চিন্তা করে যে এতক্ষণ হয়ে গেছে,
বাথরুমে কে কি করছে, এতক্ষণ তো বাথরুমে কারোর লাগার কথা নয়। তারপর আমি ভাবি যে তাহলে কি কেউ হয়তো বাথরুমে গেছিল, সে হয়তো কলটা খুলে রেখে চলে এসেছে। তো ভাবে যে ঠিক আছে, আমি তো জেগেই আছি, আমি 5 মিনিট পরে উঠে একবার নিজেও বাথরুমটা ইউজ করব, তারপরে আমি বন্ধ করে একদম বাথরুম থেকে বেরিয়ে আসব। এবার যথারীতি ও 5-7 মিনিট পরে নিজের ঘর থেকে বেরোয় এবং বেরিয়ে বাথরুমে ঢোকে। যথারীতি ও লাইট জ্বালিয়েছে প্রথমে, এবং লাইটটা জ্বালানোর পরে ও দেখছে যে বাথরুমে, ওদের ওই বাথরুমের যে বেসিন, সেই বেসিনের কলটা খোলা। এবার ও তো ব্যাপারটাকে খুবই ক্যাজুয়ালি নেয় যে ঠিক আছে, কেউ হয়তো উঠেছিল, ওর মা বা বাবা, তিনি হয়তো বাথরুম ইউজ করে কলটা বন্ধ করতে ভুলে গেছে। যদিও এটা খুব একটা ওদের বাড়িতে কমন নয়, তো তারপরে ও ভাবে যে ঠিক আছে, হয়তো হয়েছে। তো এরপরে ও যখন বাথরুমটা আর কি, দরজাটা আর কি ভেজায়, তারপরে ও যখন কলটা বন্ধ করতে যায়, তো দেখছে যে ও কলটা না কোনোভাবেই বন্ধ করতে পারছে না। মানে কলের যে নবটা, সেটা সোজা করলে ওটা বন্ধ হয়, ডান দিক বা বাঁ দিকে ঘোরালে ঠান্ডা বা গরম জল পড়ে। এই হচ্ছে ওদের বাড়ির সিস্টেম। তো দেখছে কোনোভাবেই ও কলের নবটাকে সোজা করতে পারছে না। তো দেখছে যে আরে এটা কি কোনো, তার মানে কোনো ফাংশনাল ডিফেক্ট, হয়তো কলটা বন্ধ হচ্ছে না। তো তারপরে ভাবছে যে না, সেটা তো হওয়ার কথা নয়। তো না মানে বারবার ডান দিক বাঁ দিক, মানে অন্যদিকেও ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু ও দেখছে যে মানে কলের নবটা ঘুরছে, আবার ঘুরে মানে বাঁদিকে হয়ে যাচ্ছে। মানে কলের নবটা বন্ধ করার চেষ্টা করলে হতে চাইছে, বাট কোনো কারণে হতে পারছে না। তো ওর বিষয়টা খুবই অদ্ভুত লাগে। ও ভাবছে যে আবার কি, এটা আবার কি সমস্যা হচ্ছে। এবং এরপরে ও আরেক কিছুক্ষণ চেষ্টা করে এবং তারপরে কলের নবটাকেও সোজা করে দেয় এবং কলটা যথারীতি বন্ধ হয়ে যায়। এবার ও যে মুহূর্তে বাথরুম থেকে বেরোতে যাবে, ঠিক সেই মুহূর্তে মানে ও কিন্তু কাউকে দেখতে পায় না, কিচ্ছু না, জাস্ট ও দেখলো কলের নবটা কেউ যেন, মানে পুরো মনে হলো যেন কেউ যেন নবটাকে সোজা থেকে বাঁদিকে ঘুরিয়ে দিল, এবং আবার যথারীতি জল পড়া শুরু হয়েছে। এবং এই জিনিসটা যখন হয়, তখন না ওর ভীষণ অদ্ভুত লাগে, এবং সঙ্গে সঙ্গে ওর না একটা প্রচণ্ড স্পুকি ফিলিংস হয়, একটা মানে ঠান্ডা স্রোত যেন শিরদাঁড়া দিয়ে বয়ে যায়। তার কারণটা হচ্ছে, ও ভাবে যে যদি কলটার সমস্যা হতো, কোনো মেকানিক্যাল ফল্ট হতো, তাহলে কলের নবটা সোজা থাকা অবস্থাতেও জল পড়তো। কিন্তু ও নিজে কলের নবটাকে সোজা করে, কলটাকে বন্ধ করে যখন ও বাথরুম থেকে বেরোতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেখে নবটা বাঁদিকে ঘুরে গেছে। বাট একটা কলের নবে নিজে থেকে তো বাঁদিকে ঘোরার, মানে ঘুরবে, সেটা তো হতে পারে না। তো ও না কিরকম একটা, মানে ওর বুকের ভিতরে ছ্যাদ করে ওঠে, এবং তারপরে ও মুহূর্তের জন্য একটু স্টপ হয়ে যায়, এবং তারপরে আবার কলটাকেও বন্ধ করার চেষ্টা করে। এবং যে মুহূর্তে ও কলটা টাচ করে নবটাকে ঘোরাতে যাবে, ঠিক সেই মুহূর্তে ও পরিষ্কার বুঝতে পারলো ওর হাতের উপরে কেউ যেন হাত রাখলো। মানে ও হাতটা দিয়ে যে নবটাকে ঘোরানোর চেষ্টা করছে, কলটাকে বন্ধ করার চেষ্টা করছে, ওর হাতের উপরে ঠিক সেই জায়গাটায় মনে হলো যেন কারোর একটা ঠান্ডা হাতের একটা স্পর্শ ও পেল। এবং সময়টা ছিল হচ্ছে সেপ্টেম্বর মাস। তো বুঝতেই পারছে সেপ্টেম্বর মাসে ঠান্ডার ঠও থাকে না কলকাতায়। এবং ওই রকম বাথরুমের মধ্যে একটা ঠান্ডা, জাস্ট ওর হাতের ওই পোর্শনটুকুর উপর একটা ঠান্ডা স্পর্শ, যেটা একেবারে আনইউজুয়াল, সেটা যখন ওর হয় না, চিৎকার করে ওঠে। মানে 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 খুব স্বাভাবিকভাবে, খুব স্পন্টেনিয়াস ওর মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে যায়, এবং সেই চিৎকারে ওর মা উঠে যায়। এবার ওর মা যখন উঠে এসেছে, ওর বাবা উঠে গেছে, বাট ওর মা মানে মানে ঘর থেকে বাইরে বেরিয়ে বাথরুমের কাছে এসে বলছে কি হয়েছে কি হয়েছে। এবং ও না তখন প্রচণ্ড ভয় পেয়ে গেছে, এবং ও তখন এত কিছু আর মানে যে বলবে, সে বলার মতো কন্ডিশনে ও ছিল না। ও শুধু বলে যে তোমরা কেউ হয়তো বাথরুমে ব্যবহার করে তোমরা কেউ কলটা হয়তো বন্ধ করোনি, আমি বন্ধ করতে যাচ্ছি, কিন্তু কলটা বারবার নিজের থেকে এরকম চালু হয়ে যাচ্ছে, আর আমার হাতে কি একটা যেন মনে হলো ঠেকলো। এবার ওর মা এই কথাটা শুনে না খুব অবাক হয়ে যায়, বলে যে আমিও উঠিনি, তোর বাবাও আমার যতদূর মনে হচ্ছে ওঠেনি, কারণ তোর বাবা যদি পাশ থেকে উঠে যায় আমি বুঝতে পারি। তোর বাবা বেরিয়ে নিচে নেমে এসছেন বিছানা থেকে, তো সে বলছে না আমিও তো বাথরুমে যাইনি।
এবার ওর দাদার আসার চান্স এখানে নেই, কারণ ওর দাদার ঘরের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। তো তখন ওর মা বলল হয়তো কোনোভাবে কলটার কোনো সমস্যা হচ্ছে, বলছে ঠিক আছে কালকে একবার ওদের একজন প্লাম্বার চেনা ছিল, বলছে যে তাকে আমি দেখিয়ে নেব। এবং ও না বারবার ওর হাতের দিকে তাকাচ্ছে, কারণ যে হাতটায় ওর ওই ঠান্ডা স্পর্শটাও পেয়েছে, ও বারবার ওর নিজের হাতের দিকে তাকাচ্ছে এবং দেখছে হাতটা ঠিক আছে কিনা। তো ওর মা বলছে তুই বারবার হাতের দিকে কি দেখছিস? বলছে না আমার হাতে কি একটা ঠেকলো, মনে হলো ঠান্ডা ঠান্ডা। ওর মা বলছে তোর হাতে হয়তো জল পড়েছে, তাই হয়তো তোর এরকম মনে হচ্ছে। উনি ব্যাপারটাকে একদমই ক্যাজুয়াল নেয় এবং উনি বলেন যে তুই এত রাত অবধি জেগে থাকিস, তোর হয়তো পেট গরম হয়েছে, তাই হয়তো তোর এরকম মনে হচ্ছে। তো ওর মা ওর ঘরে আসে, ওর সাথে কিছুক্ষণ বসে থাকে, তারপরে ওর মাও চলে যায়, ওর শুয়ে পড়ে। বাট ওর সাথে যে ঘটনাটা ঘটে না, সেইটা ও কোনোভাবেই ওর কোনো মনের ভুল বা ওর দেখার ভুল, বোঝার ভুল, সেটা ও ও বিশ্বাসই করতে পারছে না, কারণ এটা হওয়ার কোনো কথাই নেই। যাই হোক, সেই দিনটা গেল। এবার পরের দিন একটা অদ্ভুত জিনিস ওর দাদা খেয়াল করে। ওই যে ওর দাদা একদিন মোমবাতি জ্বালিয়েছিল, আমি যে বললাম যে দুটো মোম নিয়েছিল, একটা একটু বড় একটা একটু ছোট। এবার ওর দাদা সেদিন যে মোমটা জ্বালিয়েছিল সেটা ছোট মোমটা জ্বালিয়েছিল। এবার পরের দিন সকালবেলা হঠাৎই উঠে ওর দাদা খেয়াল করছে ওই যে বড় মোমটা, সেই মোম দেখবেন কোনো একটা মোম ধরুন আপনি নতুন কিনে এনেছেন, সেই মোমের সলতেটা যেটা থাকে সেটা তো যেরকম আর কি আনটাচড আনবার্নড থাকবে, কিন্তু হঠাৎ করেই ওর দাদা দেখছে খেয়াল পড়ে আর কি কলেজ বেরোনোর সময় যে বড় মোমটা সলতেটা পোড়া, কেউ ওই মোমটা জ্বালিয়েছে। এবার একটু একটু গায়ে মোম গলে গলেও রয়েছে, বড় মোমটা থেকে একটু গলে গলে মোম পড়েছে। তো দাদা ব্যাপারটা দেখে খেয়াল করে, কিন্তু যেহেতু তারাই ছিল বেরিয়ে যায়। তো পরের দিন বিকেলবেলা যখন ও বাড়িতে আর কি ফেরে, তো ওর মাকে জিজ্ঞেস করেছে যে মা তুমি কি এই ঘরের মোমটা জ্বালিয়েছিলে? ওর মা বলছে না, কোনো কারেন্ট অফ হয়নি, শুধু শুধু মোম জ্বালাতে যাবো কেন? এবার ওর দাদা ওকেও জিজ্ঞেস করছে রিমিকে যে কী রে তুই কি মোমটা জ্বালিয়েছিলি? তো বলছে না আমি মোমটা জ্বালাইনি। এবার ওর দাদা না খুব কনফিউশনে পড়ে যায় যে ব্যাপারটা কি হলো, মোমটা আমি জ্বালাইনি, বাড়িতে কেউ জ্বালাই, তাহলে মোমটা জ্বললো কী করে, আর মোমের সলতেটাই বা পুড়ে গেল কী করে? এবং শুধু পুড়েছে তা নয়, একটা বড় মোটা মোমকে যদি আপনি জ্বালান, কিছুক্ষণ পরে সেই মোটা মোমের যে পেরিফেরির যে জায়গাটা, সেখানে গলা মোম একটু একটু করে পড়তে থাকবে, তো সেই চিহ্নগুলোও পর্যন্ত আছে। ফলে সেটা দেখে বোঝা যাচ্ছে যে মোমটাকেও জ্বালিয়েছিল। এবার ও ভাবছে যে ব্যাপারটা কি হলো। এবার ঘটনা হচ্ছে যে ওর দাদা একটা জিনিস বুঝতে পারে, হঠাৎ করে ওর এগুলো চিন্তা করতে করতে একটা বিষয় ওর মাথায় আসে যে আগের দিন রাতে ওর একবার ঘুম ভেঙেছিল, কোনো একটা কারণে ওর ঘুম ভেঙেছিল, সেটা মধ্যরাতে হতে পারে, খুব সম্ভব মধ্যরাতেই। বাট তারপরে ও কিছু মনে করতে পারছে না। এবার ওর একটা অস্বস্তি হয়, ওর ঘুম ভাঙে, সেইটুকু অবধিও মনে করতে পারছে, বাট তারপরেও কি করেছিল, কখন শুলো, কখন ঘুমোলো, এবং যে সময়টুকু জেগেছিল সেই সময়টুকুতেও কী করলো, ওটা কিছু মনে করতে পারছে না। এবং একটা জোয়ান ছেলে, তার হঠাৎ করে এরকম একটা মানসিক যাকে বলে একটা সমস্যা হচ্ছে, কারণ ও বুঝতে পারছে না যে কি হলো। এবং তারপরেও চিন্তা করে তাহলে কি আমি মোমটা জ্বালিয়েছিলাম, কারণ আমার ঘরে এই মোমটা তাহলে কে জ্বালাবে, বাড়িতে জিজ্ঞেস করছে কেউ জ্বালায়নি। তো ভাবে যে আরে এটা তো অদ্ভুত জিনিস, এরকম তো আমার সাথে এর আগে কোনো দিন হয়নি। আমি একটা রাতের বেলা জাগলাম, ওর দাদার মেমোরি খুব যা হয় আর কি, এই বয়সী ছেলে, ইন্টেলিজেন্ট ছেলে, তো তার মেমোরি এতটা দুর্বল হবে সেটা তো খুব একটা স্বাভাবিক নয়। তো দাদা ভাবছে যে কী হলো ব্যাপারটা, কিন্তু ওর না মনে কিছু মনে মাথায় কিছুই আসছে না। তো সেদিন ওর এতটা টেনশন হয় যে ওর দাদার ঘুমোই না। এবার এদিকে আমি বলি ওর বাবা মা, এখনো অবধি ওর বাবা মা কিন্তু কোনো রকম কোনো কিছু ওনারা ফেস করেনি বা ওনাদের সেরকম কোনো এক্সপিরিয়েন্স করতে হয়নি। এবার ওর বাবা কি করেন, ওদের একটা গাড়ি ছিল, ওর বাবা কাজ করতেন, চাকরি করতেন, এবং তার সাথে সাথে ওদের একটা গাড়ি ছিল, যেই গাড়িটা মাঝে মধ্যে কোনো ভাড়া ঠাড়া এলে বা কোনো অনুষ্ঠানে ভাড়া খাটতো, এবং ওর বাবারই একজন পরিচিত ব্যক্তি ছিলেন, তিনি ওই গাড়িটা চালাতেন। তো সেরকমই সেদিনও ওদের বাড়ির ওই গাড়িটা একটা ভাড়াতে গেছিলো, একটা বিয়ে বাড়িতে গেছিলো। তো সেখানে ওই লোকটা
গাড়িটা নিয়ে গেছে এবং যা হয় আর কি অনুষ্ঠান শেষ হতে অনেক দেরি হয়ে যায়। তো রাত 1:30 নাগাদ ওই গাড়িটা মানে আর কি যে কাজে গেছিলো বিয়েবাড়ির কাজ সেটা করে ফেরে। এবার ব্যাপারটা এরকম হতো যে ওই লোকটা হয়তো কোনো অনুষ্ঠানের জন্য ওদের গাড়িটা নিয়ে যেত। এবার যা টাকা পয়সা পাওয়া সেই মানে এসে টাকা পয়সার লেনদেনটা হয়ে যেত এবং সেই গাড়িটা ওদের বাড়ির সাথে যে একটা যে গ্যারেজ রয়েছে সেই গ্যারেজে আর কি দিয়ে যেত। ওর বাবা একবার গাড়িটা দেখে নিত, তারপরে লোকটাকে যা টাকা দেওয়ার দিয়ে দিত এবং তারপরে লোকটা চাবিটা দিয়ে দিত। এবার যথারীতি সেদিনও গাড়ি গেছে এবং যেদিন গাড়ি এরকম যায় ওর বাবা জেগে থাকে, কারণ গাড়িটা আসবে একবার দেখে নিতে হবে, এবং লোকটা ফোন করে। তো যথারীতি সেদিন ওরকম 1:30 নাগাদ গাড়ি এসছে এবং ওর বাবাকে ফোন করেছে। তো ওর বাবা বলেছে ঠিক আছে আমি আসছি। তো উনি বেরিয়েছেন। এবার ওদের গ্যারেজটা হচ্ছে ওদের মানে বাড়ির সংলগ্নই, পাশে আর কি, কিন্তু মানে ভিতরে না, ওদের বাড়ির চৌহদ্দির ভিতরে নয়, পাশে। তো 1:30টার সময় এসছে, টাকা পয়সা যা দেওয়ার সমস্ত দিয়ে দিয়েছে, গাড়িটা সব ঠিকঠাক আছে, সব দেখে ঠেকে নিয়েছে। এবার নেওয়ার পরে লোকটা চলে গেছে, যে আর কি ড্রাইভার সে চলে গেছে। এবার ওর বাবা দেখছে যে অনেক সময় দেখবেন অনুষ্ঠানে কি হয়, গাড়িটাকে সাজানো হয়, গাড়ি সাজানো হয়। তো ওদের যে লোকটা গাড়ির তত্ত্বাবধানে থাকতো, যে ড্রাইভার ছিল, তিনি কি করতেন, গাড়িটা যখন আবার ওদের বাড়িতে ওই গ্যারেজে ঢুকিয়ে দিত, তো তার আগে ওর বাবার বলা থাকতো যে সমস্ত ডেকোরেশন সরিয়ে দিতে হবে। তো উনি সমস্তটাই সরিয়েছিলেন, কিন্তু গাড়ির ব্যাক সাইডে কিছু ফুল মানে সেলোটেপ, কিছু ফুলের অংশ এরকম লাগানো ছিল। তো ওর বাবা ভাবলো যে এগুলো তো হয়তো মিস করে গেছে, রাতও হয়ে গেছে, তাড়াহুড়োয় ছিল। তো উনি নিজে কি করেছে, উনি ওনার গাড়িতেই আর কি কিছু ওই ডিকিতে কাপড় টাপড় থাকে, তো উনি সেলোটেপগুলো, ফুলের যে অবশিষ্টাংশ ছিল ডেকোরেশন, সেগুলোকে তুলে উনি ওই একটা ক্লিনার দিয়ে, কাপড় থাকে তোর কাপড় দিয়ে ওই জায়গাটা একটু মুছে দিচ্ছে গাড়ির। হঠাৎ করে ওর বাবার মনে হয়, মানে জাস্ট হঠাৎ করেই মনে হয় যে গাড়ির ভিতরে কেউ একজন বসে আছে। এবার ওর বাবা না চমকে যায় যে গাড়ি দিয়ে গেল, গাড়ির ভিতরে কে থাকবে, ও তো বেরিয়ে গেল। এবং সঙ্গে সঙ্গে মানে ওখানে গ্যারেজের ওখানে কিন্তু আলো আছে, এমন নয় যে অন্ধকার, সেরকম কিছুই নয়, আলো আছে। তো তাও ওনার একটুখানি অবাক লাগে এবং উনি মুহূর্তের জন্য না উনি একটু ঘাবড়ে যায়। উনি সঙ্গে সঙ্গে গাড়ির দরজাটা খুলেছে, দেখছে ভিতরে কেউ নেই, যথারীতি কেউ থাকার কথাও নয়। তো আবার উনি গাড়ির দরজাটা দিয়ে দেন এবং গাড়িটাকে লক করে দেয়, চাবি দিয়ে লক করে দিয়েছে। এবং উনি তখন গ্যারেজের আলোটা যখন জাস্ট নিভিয়েছেন, সেই মুহূর্তে ওনার মনে হলো একটা উল্টোনো ছোট চুলের মানে একটা মুখ, সেটা পুরুষের মুখ না মহিলা, মানে একদম এক্স্যাক্ট দাদা যেটা দেখেছিল একদম সেম জিনিসটা ওর বাবা দেখে, এবং সেটা একদম গাড়ির সামনে যেন দাঁড়িয়ে রয়েছে। মানে মুখটাই উনি স্পেশালি দেখেন, বাকি বডি উনি কিছু দেখতে পান না। এবং যথারীতি এটা দেখে উনি মারাত্মক লেভেলের ভয় পেয়ে যান। এই ভয়টা মানে উনি এত ভয় পেয়ে গেছে যে উনি ওখান থেকে গ্যারেজটাকে আর উনি তালা মারেননি, মানে গাড়িটা লক করেছে, বাট গ্যারেজটাকে পর্যন্ত উনি তালা মারতে না পেরে উনি সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে আসে এবং এসে না উনি রীতিমতো হাঁপাচ্ছে। এবার ওর মা মোটামুটি শুয়েছিলেন, বাট জেগেই ছিলেন। ওনার মা বলছে কি হয়েছে, তুমি এরকম করছো কেন, সব ঠিক আছে তো, গাড়ি দিয়ে গেছে, গাড়ির সব ঠিক আছে তো। তোর বাবা তখন মাথা নাড়ছে, মানে বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ গাড়ির সব ঠিক আছে। এবার ওর মা তো বুঝতে পেরেছে কিছু একটা সমস্যা হয়েছে, নাহলে উনি এরকম কেন করছে। তো উনি উঠে পড়ে বলছে কি হয়েছে, তোমার শরীর খারাপ লাগছে। তো তখন ওর বাবা ওর মাকে বলছে তুমি আমাকে একটু জল দাও, জলের বোতল দাও। মানে ওনার না হাত রীতিমতো ঠকঠক করে কাঁপছে, মানে ওই জলের বোতলটা উনি ধরতে পারছে না। এবার ওর মা বুঝতে পারছে না যে ওর বাবার আদৌ শরীর খারাপ হয়েছে না কিছু ঘটনা ঘটেছে, উনি কিছু বুঝতে পারছে না। তো তখন ওর মা বলছে কি হয়েছে। তখন ওর বাবা বলছে যে না আসলে আমার মাথাটা কীরকম ঘুরে গেল, আমি একটা মনে হলো কীরকম একটা কি দেখলাম না, কিন্তু খুব ভয় পেয়ে গেছি আমি। তো ওর মা বলছে কী দেখেছো তুমি। তখন ওর বাবা বলছে যে তুমি ওদিকটায় যেও না, আর আমি আর গ্যারেজটা তালা দিতে পারলাম না, থাক গাড়িটা লক আছে, কিছু হবে না। তো ওর মা বলছে তোর আমি কি তালা দিয়ে আসছি, তুমি এত কিসে ভয় পেয়েছো। তো ইন দ্য মিন টাইম ওর বাবা মায়ের মধ্যে এত কথা হচ্ছে শুনে
ওর দাদাও ওদের ঘরে এসেছে, ওর রিমিও জেগেছিল, ও ঘরে এসেছে। ও বলছে কি হয়েছে, ভেবেছে ওর বাবার মনে হয় শরীর টরীর খারাপ হয়েছে, ওর মা ওদেরকে ডেকেছে। তো দেখছে ওরা এসে দেখছে ওর বাবা ওরকম হাত ফাত কাঁপছে এবং ঘাম দিচ্ছে রীতিমতো। তো সেই সময় ওর মা গিয়ে বাইরে বেরিয়ে তালা দিয়ে চলে এসেছে। এবং সেই সময় ওর দাদা মানে হঠাৎ করেই ওর বাবাকে বলছে, আচ্ছা তুমি কি একটা মুখ উল্টো অবস্থায় দেখেছো, যেটা এরকম মানে মুখটা বিকৃত হয়ে গেছে, চুলগুলো ছোট করে খোঁচা খোঁচা। ওর বাবা জল খাচ্ছিলেন, জলের বোতলটা ওনার হাতে ছিল। ওর দাদা যে মুহূর্তে কথাটা বলল, ওর বাবার হাত থেকে জলের বোতলটা পড়ে গেল এবং উনি খাটে বসে জল খাচ্ছিলেন, সাইডে বসে উনি হঠাৎ করে উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে মানে এই কথাটা যখন ওর দাদা ওর বাবাকে বলেছে, সেই মুহূর্তে রিমিরও মানে সারা শরীর কেঁপে ওঠে এবং ও খুব অবাক হয়ে যায় যে যে জিনিসটা ও দেখেছে, যেটাকে ও কোনোভাবে মানে মেনে নিতে পারছিল না। ওর বারবার মনে প্রশ্ন আসছিল যে আমি এতটা ভুল কি করে দেখলাম এবং কেনই বা দেখলাম। সেই জিনিসটা ওর দাদা বলছে, এটা ওরও খুব অবাক লাগে এবং ও খুব ভয় পেয়ে যায়। এবং ওর বাবা বলছে যে কি কি তুই কি করে জানলি, তুইও কি এরকম কিছু দেখেছিস নাকি, কি হয়েছে তুই আমাকে বল সত্যি করে, তুই কি হয়েছে তোর। তো তখন না রিমির এত ভয় লেগে গেছে এবং ও না মানে ওই ইমোশনটা নিজের মধ্যে রাখতে পারে, ও পুরো কান্নাকাটি জুড়ে দিয়েছে। ইন দ্য মিন টাইম ওর মা ঘরে ঢুকেছে। ওর মা বলছে কি হয়েছে, তোমরা তিনজন এরকম করছো কেন, আমাকে বলো কি হয়েছে। তো তখন ওর দাদা বলছে যে মা আমি লাস্ট 10 দিন ধরে আমি ঘুমোতে পারি না, আমি মাঝে মধ্যে এরকম একটা মুখ দেখছি এবং আমার ঘরের মানে মোমবাতির ঘটনাটাও বলে যে আমি একদিনই মোমবাতি জ্বালিয়েছি কিন্তু রোজই দেখছি মোমবাতিটা একটু একটু করে কমছে। এবং তোমাদেরকেও প্রথম দিন জিজ্ঞেস করলাম যে বড় মোমবাতিটা তুমি জ্বালিয়েছিলে কিনা, তোমরা কেউ বললে যে জ্বালাওনি, কিন্তু তারপর থেকে আমি বেশ কিছুদিন ধরে দেখছি বড় মোমবাতিটা এবং ছোট মোমবাতিটা রোজ সকালে দেখছি একটু একটু করে, মানে একটা মোমবাতি যদি আপনি ডেইলি 1-1.5 ঘন্টা করে জ্বালান, সেই মোমবাতিটা তো আস্তে আস্তে গলে গলে ছোট হতে থাকবে, তাই এটাই স্বাভাবিক। তো বলছে আমি এরকম দেখছি কিন্তু কেন এটা হচ্ছে, কী জন্য হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তো তখন ওর মা বলছে যে বিশ্বাস কর আমি তোদের কাউকে বলিনি, দুপুরবেলা মানে কিছুটা সময় উনি একা থাকেন, মানে বাড়িতে ওনার হাজবেন্ড বেরিয়ে যায়, ছেলে মেয়ে তারাও পড়াশোনার জন্য যে যার বেরিয়ে যায়, তোর মা তো একা থাকে। তোর মা বলছে যে আমি এরকম কোনো বীভৎস মুখ দেখিনি, কিন্তু কিছুদিন ধরে উনি রান্নাঘরে ধরুন কাজ করছে, বাড়িতে উনি একা রয়েছেন, রান্নাঘরে কাজ করলে মনে হয় যেন বাথরুমে কেউ আছে, কেউ হয়তো ঘরে জিনিসপত্র নাড়াচাড়া করছে, এরকম উনি শব্দ পান। এবং প্রথম 1-2 বার যখন হয় তো উনি যথারীতি শব্দ পেয়ে রান্নাঘর থেকে হয়তো ঘরে এসছে, এসে দেখছে কোথাও কিছু নেই, সব কিছু ঠিকঠাক আছে। আবার একদিন উনি বাথরুমে মনে হচ্ছে যেন কেউ বাথরুম ইউজ করছে, জল ব্যবহার করছে, উনি বাথরুমে গিয়ে দেখেন বাথরুম পুরো জলে ভিজে আছে, মনে হচ্ছে যেন মানে এই মাত্র কেউ স্নান করে বেরোলো। তারপরে একদিন উনি দেখেন উনি ঘরে ছিলেন, টিভি দেখছিলেন, ওনার মনে হলো রান্নাঘরে কেউ রয়েছে এবং উনি যে মুহূর্তে রান্নাঘরে যান উনি দেখেন রান্নাঘরের যে খাবার দাবার ঢাকা দেওয়া ছিল সব লণ্ডভণ্ড হয়ে আছে এবং ওদের যে কিচেন রয়েছে সেই কিচেনে জানলা ভেজানো থাকে, প্লাস জানলায় নেট দেয়া রয়েছে, ফলে কোনো বেড়াল এসে যে তাণ্ডব চালাবে তার কোনো সুযোগই নেই। এবং এই জিনিসগুলো বেশ কয়েকবার হয় এবং ওর মাও খুব ভয় পেয়ে যান, কিন্তু উনি খুব সাহসী ছিলেন এবং ওনার মনে হচ্ছিল যে ঠিক আছে হয়তো কোনোভাবে কোনো জায়গা দিয়ে হয়তো বিড়াল ঢুকেছিল, বা ওনার বারবার মনে হচ্ছিল যে উনি যেটা ভাবছেন সেটা হয়তো কোথাও ভুল ভাবছেন, মনের ভুল। কিন্তু সেই দিন বা সেই রাতে যখন রিমি, ওর দাদা, ওর বাবা সবাই যখন নিজের নিজের অভিজ্ঞতার কথা বলে, তখন ওরা বুঝতে পারে যে ওদের বাড়িতে কিছু একটা ঘটছে এবং সেটা স্পন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে। এবং এই কথা বলতে বলতেই যখন ওরা সবাই মানে ওরা 4জনই ওর বাবা মায়ের ঘরে ছিল, ঠিক সেই মুহূর্তে ওদের বাড়ির ছাদে দড়াম করে একটা আওয়াজ হয়, মানে বিশাল আওয়াজ, মনে হবে যেন 4-5টা মোটা মোটা রড যদি কেউ ছাদের উপরে দড়াম করে ফেলে যেরকম আওয়াজ হবে, ঠিক সেই রকম দড়াম করে আওয়াজ হয়। এবং এই জিনিসটায় ওরা সকলে খুব ভয় পেয়ে যায় এবং তখন ওর মা খুব সাহস করে
বাড়ির সমস্ত লাইট জ্বালিয়ে রাখে এবং বাইরেরও ওদের যে কটা লাইট ছিল সব জ্বালিয়ে দেয়। এবং সারা রাত ওরা ওই একটা ঘরে সবাই একসাথে ছিল এবং পরিষ্কার বুঝতে পারছে যে মানে ওদের ঘরের একদম সামনে কয়েকটা ফুল গাছে, জবা ফুলের গাছ, টগর ফুলের গাছ এগুলো ছিল এবং প্রত্যেকটা গাছে মনে হচ্ছে ঝটঝট ঝটঝট করে আওয়াজ হচ্ছে। মানে খুব ঝড়ের সময় গাছের পাতা যেরকমভাবে প্রচণ্ড বেগে নড়তে থাকে, এক্স্যাক্ট সেরকম হচ্ছে। তো তখন ওর মা সঙ্গে সঙ্গে ওদের মানে যেখানটা আর কি কিচেন, তার পাশে একটা জায়গা ছিল এবং সেখানেই ওদের ঠাকুর থাকতো। সঙ্গে সঙ্গে ওর মা প্রদীপ জ্বালিয়ে দেয় এবং প্রদীপ জ্বালিয়ে একদম ধূপকাঠি জ্বালিয়ে ধুনো ফুনো জ্বালিয়ে দেয়। এবং অদ্ভুতভাবে যে মুহূর্তে উনি প্রদীপ জ্বালায়, ধুনো জ্বালায়, সঙ্গে সঙ্গে না ওই জিনিসের মানে ওই যে উপদ্রবগুলো হচ্ছিল সেগুলো কমতে থাকে। এবং রিসেন্ট কিছুদিন ধরে ওর মা এই ব্যাপারটাকে অতটা প্রথম দিকে গুরুত্ব দেননি। যখনই ওর মা প্রদীপ জ্বালাতো মানে মুহূর্তের মধ্যে প্রদীপ নিভে যেত। ধূপকাঠি জ্বালালে ধূপকাঠি নিভে যেত এবং ওর মা প্রথম ভাবে যে অনেক সময় ধূপকাঠির মধ্যে জল সোক করে থাকলে শুকোনোর সময় হয়তো প্রপার ড্রাই হয়নি, সেই জন্য হয়তো ধূপকাঠি নিভে যাচ্ছে। এরকম ঘটনাগুলো ঘটতে থাকে। তো সেদিনই ওর মা বলে যে না, এই বিষয়টাকে আর মানে বেশি বাড়াবাড়ি মানে বেশি দিন আর কি এগুলো তো সহ্য করা যায় না। এটা তখনও অবধি কিন্তু ওরা বুঝতে পারেনি যে এই যে যা ঘটনা ঘটছে এগুলোর সাথে মোমবাতির একটা সংযোগ আছে। তো এরপরে ও যেটা লিখেছে যে বেশ কয়েকজন মানে ওরা বাড়িতে পুজো করায়, তারপরে একজন ঠাকুরমশাই আনে। তো তারপরে পুজো টুয়াচ্চা সব কিছু করে বিষয়টা অনেকটাই কমে আসে, কিন্তু পুরোপুরি না মানে বিষয়টা সমাধান হয় না। বিশেষত দাদা কিন্তু বারংবার ওই মুখটা আবার মানে দেখতেই থাকে। আগে যতটা ফ্রিকুয়েন্ট দেখতো ততটা হয়তো দেখছে না, সেখান থেকে কিছুটা উন্নতি হয়। কিন্তু মাঝে মধ্যেও দাদার মনে হতো যেন ওর দাদার মানে হাঁটছে, হয়তো কেউ পিছনে দাঁড়িয়ে রয়েছে, কেউ বসে রয়েছে, এরকম একটা মনে হতো। তো এই করে বেশ 1-1.5 মাস কেটে যায় এবং সমস্যাগুলো অনেকটা কমে আসে পুজো আর্চা এগুলো করে, কিন্তু পুরোপুরি নির্মূল হয় না। তো তারপরে ওরা একজন ওদেরই ওর মামা বাড়ি মারফত ওরা একজনের সন্ধান পায়। তিনি আসামে যে মা কামাখ্যার যে মন্দির রয়েছে সেখানে উনি সাধনা করেন, পুজো আর্চা করেন এরকম। তো উনি বলেন যে ঠিক আছে, আমি ওনার সাথে যোগাযোগ করছি। তো তার সাথে যোগাযোগ করা হয়। তো সে তখন পুরো বিষয়টা শুনে এবং তিনি নিশ্চয়ই তার সাধনা বলে কিছু মানে জেনেছিলেন। তো তিনি তখন বলেন যে প্রথম যেটা তোমরা করবে সেটা হচ্ছে তোমাদের ঘরে যে ওই মোমবাতি রয়েছে তোমার ছেলের ঘরে, ওই মোমবাতি দুটোকে তোমরা, আমি একটা মন্ত্র বলছি, সেই মন্ত্র বলে একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে তোমরা কোনো মানে নদীতে হোক বা বহমান যে জলধারা রয়েছে সেরকম কোনো জল বয়ে যাচ্ছে সেরকম কোনো একটা জায়গায়, সব থেকে ভালো হয় যদি মা গঙ্গায় ফেলা যায় তো ফেলে দাও। এবং তারপরে উনি বলেন যে তোমাদের ঘরটাকে একটুখানি শুদ্ধিকরণ করতে হবে এবং উনি বলেন যে সেটা আমি করে দেবো এবং তারপরে মানে ওটা শুদ্ধিকরণ করার পরে আমি একটা জিনিস পাঠিয়ে দেবো, সেটা তোমরা ঘরের বিভিন্ন দরজা জানলায় ছিটিয়ে দেবে। আর উনি একটা তাবিজ দেয়। উনি বলেন যে এই তাবিজটা তোমরা তোমাদের যে বাড়ির যে মূল যে দরজা রয়েছে সেই দরজার ওখানে এই তাবিজটাকে নয় মাটিতে পুঁতে দেবে, নালে ঝুলিয়ে রাখবে। এবং ওদের সবাইকে বলে যে তোমরা প্রত্যেকে মায়ের যে মা দুর্গার যে মন্ত্র রয়েছে, প্রণাম মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটা রোজ 10 বার করে সবাই পাঠ করবে, সকালবেলা এবং রাতের বেলা। এবং বলে যে কিছুদিন তোমরা রাতের বেলাটা বেশি বেরোনো অ্যাভয়েড করো, বেরোলেও একা কেউ বেরোবে না, সাথে কেউ যেন থাকে। তারপরে বলেন যে তোমাদের আর কোনো বিপদ আপদ হবে না, সেটা মা তোমাদেরকে সব কিছু থেকে রক্ষা করবেন। তো উনি বলেন যে আমাকে কটা দিন সময় দাও, আমি তোমাদেরকে কারণটাও বলে দেবো। তো তারপর যেটা উনি বলেন, যেটা জানা যায় সেটা হচ্ছে ওই যে রাতের বেলা যে মেয়েটা ওই রাতের বেলা ওই মোমবাতি বিক্রি করছিল, ওই যে মোমবাতি ছিল, প্রথম কথা হচ্ছে ওই মোমবাতিটা কিন্তু কোনো স্বাভাবিক মোমবাতি ছিল না। এবং ওই মেয়েটা যে মোমবাতিটা বিক্রি করেছিল সেও কিন্তু স্বাভাবিক অবস্থায় ছিল না। কারণ ভেবে দেখুন, কারো যদি মোমবাতি বিক্রি নাও হয়, সে অত রাত অবধি রাস্তায় দাঁড়িয়ে থাকবে এবং তার মোমবাতি বিক্রি হবে, বা একটা মেয়ে ওই বয়সী একটা অল্প বয়সী মেয়ে সে ওইভাবে মোমবাতি অত রাতে বিক্রি করবে, এটা একটু আনইউজুয়াল। কিন্তু ওই সময় মেয়েটাও নাকি পদেস্ট ছিল, মানে ওকেও একটা আত্মা কবজা করে নিয়েছিল এবং সেই জন্যই ওই কাজটা করেছিল। এবং ওই মোমবাতিগুলো স্বাভাবিক মোমবাতি ছিল না, খুব সম্ভব ওই মোমবাতি দিয়ে এমন কোনো কাজ করা হয়েছিল
যেটা কোনো আত্মাকে আর কি আহ্বান করা বলুন বা এরকম কোনো কাজের সাথে হয়তো মোমবাতিগুলো যুক্ত ছিল। এবার সেই মোমবাতিটা হয়তো সেভাবে কোনো কাজে লাগেনি, তাই হয়তো সেই মোমবাতিটা কোনোভাবে হাত ঘুরে ওই মেয়েটার কাছে আসে এবং ওই মেয়েটাও কিন্তু তার জন্য পজেসড হয়ে গেছিল এবং সেই জন্য ও অত রাত অব্দি রাস্তায় ওরকমভাবে দাঁড়িয়েছিল মোমবাতি বিক্রি করার জন্য। তো উনি তখন বলেন যে তোমরা খুব জোর বাচ্চা বেঁচে গেছো, অনেক বড় বিপদ হতে হতে সেটা ভগবানই আটকে দিয়েছেন। তো উনি এটুকু বলেন যে রাস্তা থেকে কখনো মানে হুটহাট করে কোনো জিনিস কিনবে না, আর যদি কিছু কেনো সেটায় গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরের নাম নিয়ে সেটাকে যদি গঙ্গা জল ছিটিয়ে ঘরে রাখতে পারো তাহলে একমাত্র সেটা করতে পারো। যদি আর প্রথমে চেষ্টা করবে এরকম কিছু না কেনার, হুটহাট করে কোনো ডিসিশান নেবে না, খুব ভেবেচিন্তে নেবে। কোনো রেগুলার দোকান যেখানে জিনিসপত্র বিক্রি হয় সেখান থেকে জিনিসপত্র কিনবে। এভাবে মানে উটকো কেউ রাস্তায় বিক্রি করছে এবং সে একটা মানে অদ্ভুত সময়ে বিক্রি করছে, এইরকম কাজ কিন্তু তোমরা করবে না। ওই যে আমি শুরুতে বললাম যে কোনো কাজ করার আগে 2-3 বার ভাবা উচিত, এটা কিন্তু একদম সত্যি কথা। যাই হোক, তারপর থেকে আর ওদের কোনোদিন কোনো সমস্যা হয়নি, সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এই অভিজ্ঞতাটা ওদের কাছে কিন্তু মারাত্মক ভয়ের ছিল। এটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।